শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ দুপুরে, সঙ্গে আমি শিকা আজিজ। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে শেখ হাসিনা ইমানুয়েল ম্যাক্রো ঐতিহাসিক বৈঠক। এখন চলছে যৌথ সংবাদ সম্মেলন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাত্রায় উন্নীত হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে আমার সার্বিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্স বাংলাদেশের নীতি প্রণয়নের সার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়ে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়ই আশাবাদী। বিগত ১.৫ দশক ধরে বাংলাদেশে চলমান সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা, উন্নয়ন এবং সুশাসন এই নতুন সম্পর্কের মূল ভিত্তি। ফ্রান্স সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তোষী প্রকাশ করেছেন। বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ধারাবাহিকতার অগ্রযাত্রায় ফ্রান্স সরকার আস্থার কথা দৃঢ়তার সাথে উদ্ধৃত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প 2041 বাস্তবায়নে বাংলাদেশের জনগণ এবং সরকারের পাশে থাকার প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন। এজন্য আমি রাষ্ট্রপতি ম্যাক্রোর নেতৃত্বে ফ্রান্স সরকার এবং ফ্রান্সের জনগণের প্রতি বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি ম্যাক্রোর এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রেক্ষিতে আমরা কিছু সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি। বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ফ্রান্স আমাদের অবকাঠামোগত উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত করেছেন। পাশাপাশি বাংলাদেশের কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত বিশেষায়িত কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ও ফ্রান্সের নেতৃস্থানীয় দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশ ও ফ্রান্সে নেতৃস্থানীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ফ্রান্সের অগ্রণী ভূমিকাকে আমরা স্বাগত জানাই ও এই লক্ষ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোর নেতৃত্বে একটি টেকসই তহবিল গঠনে ফ্রান্সের আহ্বানকে আমরা সাধুবাদ জানিয়েছি। এছাড়াও ফ্রান্সের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, ভাষা বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই সফরে সামগ্রিক বিষয়ে একটি যৌথ বিবৃতি খুব শীঘ্র প্রকাশ করা হবে এবং দুই দেশের সরকারের দায়িত্বশীল পর্যায় হতে আপনাদের আরও বিস্তারিত অবহিত করা হবে। আমি পরিশেষে ফ্রান্স সরকার, ফরাসি জনগণের প্রতি আমার শুভেচ্ছা জানাই এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সে 1971 সালে ফ্রান্সের যে সহযোগিতা, আন্দ্রো মালরোর কথা বাংলাদেশের প্রতিটি মানুষই জানেন যে তিনি কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। যে সেটা সবসময় আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কাজে আমাদের দুই দেশের বন্ধুত্ব আরো অটুট হোক, সেটাই আমাদের কামনা। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি সবসময় আমি ফ্রান্সের সহযোগিতা পেয়েছি। কাজে আপনাদের সবাইকে আবারও ফ্রান্সের সকল ডেলিগেশন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ ফ্রান্স মৈত্রী দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। Thank you, Her Excellency, Honorable Prime Minister. May I have the honor to request His Excellency, Honorable President of the Republic of France, to kindly deliver his statement. Merci beaucoup. Merci, Madame la Première ministre. Je vais vous faire donner quand même. Oh my God. You're so kind. No. My pleasure. I do prefer you understand what I say. Madame la Première ministre, merci beaucoup pour vos mots et votre accueil.
Je souhaite vous remercier pour cette invitation à effectuer en effet une visite au Bangladesh et pour votre accueil chaleureux. Et vous avez terminé votre propos en citant André Malraux. Il est sans doute celui qui, à l'époque contemporaine, a scellé cette relation autour de la guerre de libération de 1971. Par son engagement, ses mots, par sa volonté d'accompagner ce mouvement populaire que votre père a porté et a su bâtir, il a, je crois, scellé une amitié indéfectible entre nos deux peuples autour de l'indépendance, de l'attachement à nos valeurs et de l'amour de la liberté. Je suis très honoré, 33 ans après la dernière visite d'un président français, celle de François Mitterrand, d'être à vos côtés aujourd'hui. Et en effet, depuis ce combat de 1971, nous partageons le même attachement aux valeurs démocratiques, à l'état de droit et aux droits de l'homme, triptyque sans lequel il ne saurait y avoir de développement durable. J'ai eu l'immense honneur ce matin, aux côtés de votre sœur et de votre neveu, de visiter la maison familiale et de pouvoir rendre hommage au rôle de votre père et à cette histoire aussi tragique, mais qui a permis à la nation d'être libre et indépendante. Et au fond, c'est autour de cette volonté d'indépendance et de stabilité que qu'est scellée aujourd'hui la relation entre nos deux pays et notre communauté de vue stratégique. En effet, nous avons une volonté commune de préserver l'indépendance de nos pays, de ne céder à aucune pression extérieure et, malgré les conflits en cours, au fond, de garder la liberté qui va avec la souveraineté. Je défends, vous le savez, cette troisième voie dans l'Indo-Pacifique fondée sur le respect de la souveraineté et l'autonomie stratégique de nos partenaires. C'est, je crois, cette voie aussi qui vous anime et cette volonté de préserver l'Indo-Pacifique et plus particulièrement la région de l'océan Indien de toutes les tensions géopolitiques. Et au moment où la Russie mène une guerre de conquête impérialiste en Europe, il est ainsi plus que jamais de notre responsabilité de continuer à construire des partenariats avec nos amis de longue date et de proposer des alternatives durables. C'est le chemin que nous voulons emprunter avec le Bangladesh. Vous avez montré à de nombreuses reprises votre exceptionnel engagement pour la paix. Je veux saluer d'ailleurs l'engagement de vos troupes à travers le monde aux opérations de maintien de la paix des Nations Unies, en particulier en Afrique. Cette générosité d'ailleurs pour la stabilité s'étend également à vos voisins avec l'accueil de plus d'1 million de réfugiés Rohingyas et je sais ce que cela représente et je veux vous remercier aussi de cet engagement. Je le disais donc, nous avons une communauté de vues, une volonté de préserver les équilibres en particulier de votre région et c'est autour de cela que se scelle, que se construit, que se noue l'accord entre nos deux pays. Alors, vous avez eu, Madame la Première ministre, l'amitié à l'instant de rappeler le sommet que nous avons organisé en juin dernier à Paris et une des traductions concrètes en matière d'investissement solidaire et de climat est en effet le fait que le Bangladesh a décidé de rejoindre notre initiative pour le pacte de Paris pour les peuples et la planète. Avec un principe simple, c'est qu'aucun pays ne doit choisir entre la lutte contre la pauvreté et le combat pour le climat et la biodiversité. C'est un engagement important qui bâtit un nouveau consensus international et qui va nous permettre d'aller encore plus vite et plus fort ensemble sur cet agenda. La France a multiplié par 3 l'engagement de l'Agence française de développement depuis 2019 au Bangladesh. Et ce sont plus d'1 milliard d'euros de projets qui sont en cours de préparation pour les 3 années à venir, s'ajoutant aux près de 2 milliards d'euros déjà réalisés. C'est un engagement sans précédent qui est en ligne avec cet agenda et qui va permettre d'accompagner votre développement économique, votre stratégie de lutte contre la pauvreté et votre stratégie de transition énergétique et climatique. En effet, votre géographie vous rend particulièrement vulnérable aux phénomènes de montée des eaux, auxquels s'ajoutent des événements climatiques extrêmes comme les cyclones,
un effacement du rythme des 6 saisons, si particulières au Bangladesh, et un prolongement de la mousson. Ce défi environnemental vous a conduit à développer une expertise inédite en matière d'adaptation au changement climatique, et notre souhait est de pouvoir bâtir, à travers en particulier certains projets signés aujourd'hui, de nouvelles coopérations en la matière. Nous avons d'ores et déjà commencé à mettre en place des filets de sécurité, en créant des prêts résilients au choc climatique et en travaillant étroitement avec les assurances à travers l'initiative dite Global Shield. Mais nous devrons aller plus loin, mobiliser de nouveaux financements, y compris en débloquant de nouveaux outils fiscaux, comme la France y est déjà engagée avec la taxe sur les transactions financières et celle sur les billets d'avion. Nous avons discuté longuement aujourd'hui des forêts et des mangroves. Et je sais votre engagement très concret en la matière, vous savez aussi le mien. Vous abritez une des plus importantes mangroves au monde avec les exceptionnels Sundarban. Il existe un immense potentiel de coopération en la matière. Et sur la base des pactes de préservation, Conservation Package, que nous avons bâtis depuis le sommet de Libreville, notre souhait de pouvoir avancer d'ailleurs sur ce sujet et consolider le financement international en soutien aux initiatives de préservation de vos mangroves qui jouent un rôle essentiel, à la fois pour la stabilité de votre pays, la lutte pour la préservation de la biodiversité, permettant de maintenir aussi des puits de carbone existants et avec ce faisant un impact pour toute la planète. Vous le voyez donc, en matière de lutte contre la pauvreté et de climat, nous avons une déclinaison très concrète de l'agenda de Paris de juin dernier et de ce pacte de Paris pour les peuples et la planète. C'est le même agenda que nous allons poursuivre en matière de souveraineté alimentaire. Nous appuyons votre agenda et le Bangladesh sera convié au sommet de la coalition pour les cantines scolaires que nous organiserons en octobre prochain à Paris, qui permettra de poursuivre l'engagement que nous avons pris aux côtés de plus de 80 autres États à fournir à chaque enfant un repas scolaire par jour. Vous avez d'ailleurs anticipé vous-même, Madame la Première ministre, ce type d'initiative avec le programme mis en place il y a plusieurs années en faveur des enfants scolarisés dans votre pays. Je veux ici aussi saluer sur cet agenda de justice, qu'elle soit sociale ou climatique, l'engagement qui a été le vôtre durant la dernière décennie. En effet, 10 ans après le tragique effondrement du Rana Plaza, le millier de victimes parmi les travailleurs du textile, vous avez pris des mesures pour améliorer la sécurité des travailleurs. À titre d'illustration, ce sont plus de 4000 usines du textile qui ont été inspectées, plus de 800 qui ont été fermées pour tenir vos engagements. Ces efforts menés de concert avec les partenaires sociaux, en collaboration avec l'Organisation internationale du travail, notamment pour le déploiement d'un fonds visant à garantir une protection exemplaire aux travailleurs. Et plusieurs marques internationales de textiles, y compris françaises, se sont déjà mobilisées et apportent volontairement leur contribution. De notre côté, vous le savez, nous avons demandé aux entreprises de se conformer à un devoir de vigilance qui a accompagné cet effort. Enfin, pour accompagner votre agenda de développement, de stabilité du Bangladesh, nous souhaitons faire davantage. Et au-delà des investissements et de l'accroissement de l'exposition de l'Agence française de développement, nous voulons contribuer à l'émergence du Smart Bangladesh que vous appelez de vos vœux. Et c'est pourquoi nous avons évoqué longuement aujourd'hui et signé plusieurs textes importants. Nous ferons davantage dans le domaine des transports et je vous remercie pour le choix de confiance pour l'aéronautique européenne et l'engagement sur ces 10 à 350 d'Airbus est un point important. De l'espace, la France ayant déjà été à l'origine du premier satellite Bangladesh, et l'engagement qui est fait en matière satellite est là aussi un point important. De l'énergie, de la défense, mais aussi de la culture, de l'enseignement et du patrimoine. J'ai eu la chance hier de rencontrer plusieurs artistes et nous souhaitons encore développer davantage notre coopération en la matière et vous pouvez compter sur la France pour poursuivre ce chemin. Voilà, mesdames et messieurs, ce que je souhaitais dire après nos échanges ce matin. Je voulais, Madame la Première ministre, vous dire que la France restera fidèle à son histoire pour bâtir une nouvelle page que nous ouvrons ensemble. Un attachement à l'indépendance de votre nation, au courage de votre peuple et au fond la ligne que vous suivez, que vous défendez. Une ligne exigeante qui ne cède à aucune pression et qui préserve la stabilité de votre région, une ligne exigeante aussi qui
bâtit un chemin de prospérité pour votre pays, améliore la situation climatique et de biodiversité et vise aussi à lutter contre tous les extrémismes qui peuvent menacer la sécurité. Vous menez cet agenda avec courage et détermination. Sachez que vous avez le soutien de la France et que votre peuple a le soutien du peuple français. Je vous remercie. Thank you, His Excellency, Honorable President. Now, may I humbly request Her Excellency Sheikh Hasina, Honorable Prime Minister of Bangladesh, to kindly hand over the gifts to His Excellency Emmanuel Macron, Honorable President of the Republic of France. Thank you. With this, we end our দর্শক, শেখ হাসিনা এমানুয়েল ম্যাক্রোর ঐতিহাসিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনটি আমরা দেখছিলাম। দুদিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সকাল 10টার কিছু পরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঐতিহাসিক বৈঠকে বসেন দুই নেতা। দ্বিপক্ষীয় বৈঠক ছিল। এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফরাসি প্রেসিডেন্ট। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ম্যাক্রো। এ সময় সেখানে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। এর আগে রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট। রোববার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় গার্ড অফ অনার। 3 দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এই সফর ঘিরে ঢাকা শহরকে সাজানো হয়েছে আলাদাভাবে। ঢাকা সফরে এসে রাতেই জলের গানের গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির নিজস্ব স্টুডিও পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। রাত 11:30টায় ম্যাক্রো পৌঁছান রাহুলের বাসাতে এবং প্রায় 1.5 ঘন্টা সেখানে সময় কাটান। এ সময় ম্যাক্রোর কাছে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেন রাহুল আনন্দ। তাকে গানও শোনান তিনি। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টকে একতারা উপহার দেন রাহুল। রং চা খাইয়ে ইমানুয়েল ম্যাক্রোকে আপ্যায়ন করানো হয়। না জানি কোন সময় কোন দশা ঘটে আমার। প্রথমত তো হচ্ছে স্বাগত জানানো, বরণ করা। বাসার সামনে একটা সুন্দর ফুলের আলপনা করেছি, যেহেতু আমি এবং আমার ওয়াইফ দুজনেই চারুকলার, সো ফুলের পাপড়ি দিয়ে একটা আলপনা করেছি, রং দিয়ে করিনি। উনি ব্ল্যাক টি মানে লাল চা খেতে চেয়েছেন, আমি তাকে খুব আনন্দের সঙ্গে লাল চা খাওয়াতে পেরেছি। G20 শীর্ষ সম্মেলন বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করেছে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন। আর সাবেক সচিব শমসের মবিন চৌধুরী বলেন, আঞ্চলিক ভূ রাজনৈতিক কারণেই বাংলাদেশের গুরুত্ব বাড়ছে আন্তর্জাতিক মহলে। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। ভারতের নয়াদিল্লিতে শেষ হলো G20 শীর্ষ সম্মেলন। সদস্যভুক্ত না হলেও আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে সম্মেলনে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত, আর্জেন্টিনা সহ বেশ কয়েকটি দেশের বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্ব নেতারাও গুরুত্বের সঙ্গে নেন তার মতামত। দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক এসব বৈঠক এবং জোট নেতাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক কূটনীতি তুলে ধরাকে দেখা হচ্ছে বড় অর্জন হিসেবে। বাংলাদেশ তাদের সাথে যে এক্সপোজার এবং ডিসকাশন বিভিন্ন ভাবে বিভিন্ন দেশের প্রধানদের, রাষ্ট্রপ্রধানদের সাথে যে মিটিং গুলো হয়েছে,
সেটা একটা অ্যানাদার অ্যাচিভমেন্ট। কিন্তু আমাদের বাংলাদেশে যে স্ট্র্যাটেজিক একটা যে জিও পলিটিক্সের যে একটা গুরুত্ব বহন করে, সেটা কিন্তু বাংলাদেশ কুড এক্সপ্লেইন। বাংলাদেশের জন্য পাওনার যে জায়গাটা সেটা হলো মূলত যে ট্রেড, ইনভেস্টমেন্ট, সিকিউরিটি, রিজিওনাল স্টেবিলিটি, সেই সব জায়গায় একসাথে কাজ করার যে অঙ্গীকার, সেটা ধারাবাহিকতা দেখছি যে বাংলাদেশের সাথে আলোচনা করাটা এই অঞ্চলে এবং এই অঞ্চলের বাইরেও, যদি ভূরাজনীতির কথা বলি, যে বাংলাদেশের প্রাসঙ্গিকতা সকলে কিন্তু কম বেশি উপলব্ধি করছে। ভূরাজনৈতিক কারণেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে, এমন মত বিশেষজ্ঞদের। ফরেন পলিসি এবং ইনভেস্টমেন্ট পলিসি বা অর্থনৈতিক কূটনীতি এবং রাজনৈতিক কূটনীতি, এগুলোর ব্যাপার তাদের জন্য ভবিষ্যতে সহায়ক হবে। আমাদের জন্য যেটা বড় চ্যালেঞ্জ, যে আমরা এই ভারসাম্যটা কিভাবে বজায় রাখবো, কারণ আমাদের পররাষ্ট্রনীতি, ভূরাজনীতি সবকিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে এগোতে হয়। সদ্য শেষ হওয়া G20 সম্মেলন ঘিরে আলাদা ভূরাজনৈতিক মেরুকরণ থাকলেও বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি তুলে ধরে সবাইকে যে শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে, তাকে রাজনৈতিক অর্জন হিসেবেই দেখা হচ্ছে। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতাকর্মীরা। সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন তারা। এই সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ও আব্দুর রহমান সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের দাবিতে সোচ্চার ছিলেন সাজেদা চৌধুরী। নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান অপরিসীম। যে আদর্শ নিয়ে সাজেদা চৌধুরী কাজ করেছেন, সেই আদর্শ আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বঙ্গবন্ধু সহ সেই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ বলা চলে যে তখন একটা এতিমের মতো অবস্থা হয়েছিল। ঠিক সেই সময় তিনি সর্বপ্রথম ময়মনসিংহের একটা জনসভায় বলেছিলেন যে তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। তার এই উক্তির মধ্য দিয়েই কিন্তু সেদিন আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা প্রাণ ফিরে পেয়েছিল। পুলিশের এডিসি হারুনের হাতে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতারা নির্যাতনের ঘটনায় ডিএমপি কমিশনারের সাথে বৈঠকে বসেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বিস্তারিত জানাতে মিন্টো রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কে এসেছেন এবং বৈঠকটি শুরু হয়েছে কিনা? ইশিকা, আমি এই মুহূর্তে ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে অর্থাৎ 12টায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ দুইজনের একটি প্রতিনিধি দল কমিশনারের কার্যালয়ে আসেন এবং তাদের বৈঠক শুরু হয়েছে। আমরা ভেতর থেকে যে তথ্য পেয়েছি, আপনি জানেন যে এডিসি হারুন যে গত পরশু যেটি ছাত্রলীগের দুই নেতাকে যে বেধড়ক মারপিট করে তাদের দাঁত তুলে ফেলেন, সেটি আলোড়ন সৃষ্টি করছে পুরো দেশেই। একটি বিষয় জানিয়ে রাখি যে এই হারুন কিন্তু সাংবাদিক, শিক্ষার্থী, বিজনেসম্যান যারাই আছেন সবার উপরেই যে মারপিট, তার যে একটা অপকর্ম ছিল, সেটি সবসময় আলোচনা ছিল। তবে সে আলোচনার সবকিছু কাটিয়ে এবার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ সদর দপ্তর কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় না নিলেও এবার কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ গতকালকে তাকে এপিবিএনে বদলি করা হয়েছে এবং এপিবিএনে বদলি করলেও যে তার পরিবারের যে স্বজনরা রয়েছে তারা এটি কোনোভাবে মানতে নারাজ। তারা বলছেন যে এডিসি হারুনকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তবে একটি বিষয় আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি যে এডিসি হারুনের বিরুদ্ধে পরিবার মামলা করতে চাইলেও এখনো পুলিশ মামলা নেয়নি এবং যেটি পরিবারের সদস্যরা বলছেন যে একটি পক্ষ মামলা না নেওয়ার পক্ষে এবং পরিবার মামলা দিতে চায়। তবে আসলে কেন মামলা নেওয়া হচ্ছে না সে বিষয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলে হয়তো বা বিস্তারিত জানানো যাবে। তবে এই হারুনের যে ব্যক্তিগত কারণ, অর্থাৎ আরেকজন মহিলা কর্মকর্তার সঙ্গে তিনি বারডাইভ হাসপাতালে কথা বলছিলেন এবং তাদের সাথে যে কথা কাটাকাটি হয়েছিল, সেখান থেকে আসলে ছাত্রলীগের এই দুই নেতাকে অর্থাৎ সাংগঠনিক সম্পাদক নাইম এবং বিজ্ঞান সম্পাদককে তারা শাহবাগ থানায় তুলে নিয়ে যায় এবং
ওসি তদন্তের রুমে নিয়ে যেটি নাইম যেটি বলেছেন ভুক্তভোগী ওইখানে নিয়ে তাদেরকে প্রায় 15 থেকে 20 মিনিট বিভিন্নভাবে টর্চার করা হয়, মারপিট করা হয় এবং এক পর্যায়ে যে পিস্তল রয়েছে, যেটি নাইম বলছে যে পিস্তল দিয়ে তাকে তার দাঁত ভেঙে দেওয়া হয় এবং সামনে যে দাঁতগুলো আছে সেগুলো ফেলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে নাইম এবং যে বিজ্ঞান বিষয়ক সম্পাদক তারা দুইজনে হচ্ছে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সেখানে আজকে তার যে সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে দেখতে যাচ্ছেন এবং তারা বলছেন সবাই তার এই এডিসি হারুনের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন এবং ছাত্রলীগের বর্তমান এবং সাবেক যে নেতারা রয়েছেন, বিশেষ করে সাবেক নেতারা, তারা এডিসি হারুনের শাস্তি চেয়ে কিন্তু বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে তারা তাদের যে স্ট্যাটাস সেটি তারা দিচ্ছেন। একই সঙ্গে গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের রাজনীতি করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যেভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে সেই নির্যাতনে তারা সর্বোচ্চটুকু দাবি করেন। তবে এখন দেখার বিষয় হয়েছে তাদের যে পরিবারের যে মামলা সেটি নেওয়া হয় কিনা এবং এডিসি হারুনকে প্রত্যাহার করা হয় কিনা, অর্থাৎ পুলিশ যে তার সদস্য পদ রয়েছে সেটি থেকে প্রত্যাহার করা হয় কিনা এ বিষয়ে পরিবার শঙ্কিত রয়েছে। তবে পরিবার একটি দাবি, হারুনকে প্রত্যাহার করে অতি দ্রুত যেন গ্রেফতার করা হয়। এ ছিল আসলে আমার কাছে ডিএমপি কার্যালয় থেকে সর্বশেষ সংবাদ। অনেক ধন্যবাদ আরিফ আপনাকে।